আমি, আমার ভাবি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ার সাথে দেখা। ভাইয়া বলতেছে যে এক কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবলের দ্বারা গেলে কনস্টেবল আমাকে তাড়া দিচ্ছে। পরে আমি বললাম, ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার ভাইফোঁটারে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। 1 মিনিট ভাই, 1টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই। তো বলছে ভাই এটা সম্ভব না। তারপরে যখন বলছে সম্ভব না, তখন আমার ভাইয়া কনস্টেবলের পাও জড়ায় ধরেছে। ওই কোর্টের মধ্যে ওই পাও জড়ায় ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে। আমার ভাইয়াও কান্নাকাটি করছে, আমার ভাইয়ের সাথে ওই লোক, কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের ছেড়ে না, তারাও কান্নাকাটি করছে। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশের? পায়ে জড়িয়ে পায়ে জড়িয়ে ধরলো যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে বলেন। তো জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে, জজ সাহেবের সামনেও। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত দেন। জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, ঘড়ি ধরে বসে রয়েছে যে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন, ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না, তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। পুরো বাংলাদেশ আরো একবার কেঁপে উঠল চরম নির্মম বাস্তবতার মধ্য দিয়ে। আপনারা জানেন যে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাগারে বন্দী দীর্ঘ 9 মাসেরও বেশি, প্রায় 1 বছর। আর সেইখান থেকে প্রচন্ড হতাশা থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালী নিজের 9 মাসের সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেন। এই বিষয়টি আমরা কেউ মেনে নিতে পারছি না। আসলে হতাশা কি শুধু এই কারণেই ছিল, নাকি এর পেছনে অন্য আরো অনেক কারণ রয়েছে? কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে সাদ্দামের পরিবার? এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জুয়েল হাসান সাদ্দামের ভাই শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, আমি একটু আপনার সঙ্গে জানতে চাই আপনার কাছ থেকে যে সাদ্দামের সহধর্মিণী স্বর্ণালী নিজের সন্তান হত্যা করার পর নিজে আত্মহত্যা করলেন, এই যে প্রচন্ড এক ধরনের হতাশা, এই যে অভিমান, এর মূল কারণটি কি আপনি একটু বলবেন আমাদেরকে? মানে সাদ্দাম কবে আটক হলেন এবং কতদিন কারাগারে রয়েছেন, এবং আর কি কারণ রয়েছে? সাদ্দাম এপ্রিল মাসের 4 তারিখে আপনার অ্যারেস্ট হয়েছে। তাকে 6 তারিখে সোনারগাঁয়ে দেখানো হয়েছে। বাগেরহাটে অনেক মব সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করছে। কোর্টে মব সৃষ্টি করার জন্য জামাত বিএনপির লোক অনেক জড়ো হয়েছিল। হওয়ার পরে আপনার তারপরে বাগেরহাটে প্রশাসন তাকে সোনারিশ না দেখে জেল গেটে নিয়ে গেছে। নেওয়ার পরে জেল গেটে থাকা অবস্থায় তাকে পরের দিন আবার সোনারিশ দেখাইছে। দেখানোর পরে তাকে নিয়ে যাওয়ার পরে প্রথম দিন তাকে 7 দিনের রিমান্ড চাইছে একটা মামলায়। তারপরে সেখানে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 2 দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পরে তারপরে তাকে রিমান্ডে ডান্ডাবেড়ি পড়ায় একটা ছেলে তাকে রাখছে কোনো বিছানা ছাড়া। তার ডান্ডাবেড়ি পরানোর কারণে তার ওই যে গ্রিপ, মানে আপনার গ্রিপ পায়ে পরে তার ডান্ডাবেড়ি, অল টাইম ডান্ডাবেড়ি, সেলের ভিতরেও তাকে ডান্ডাবেড়ি পরায় রাখছে। সেলের মধ্যেও তাকে ডান্ডাবেড়ি পরায় রাখছে। রাখার পরে তাকে তার যে সুযোগ সুবিধা কোনোটাই, জেল গেটের কোনো সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারিনি। আমরা যখনই গেছি জেলার জেল পুলিশের মাধ্যমে আমাদের সাথে বিভিন্ন ধরনের আচরণ, আমাদের মানসিক টর্চারিং অনেক করছে। রাজনৈতিক
ভাইয়ার মামলা হচ্ছে 11টা। এই পর্যন্ত 8টা মামলায় আমার ভাইয়া জামিন আছে। 8টা মামলায় জামিন আছে। 8টা মামলায় জামিন করানোর জন্য আমাদের অনেক অর্থের, আমাদের হাইকোর্টে একটা যে মামলা আপনার এখানে নিম্ন আদালতে জামিন হয়ে যায়, সেই মামলা আমাদের হাইকোর্ট করা লাগছে। হাইকোর্টেও জামিন দেয় নাই। হাইকোর্টেও জামিন অনেক সময় যে মামলা হাইকোর্টে মানে জজ কোর্ট নিম্ন আদালতে জামিন দিয়ে দেবে, সেই মামলা আমাদের হাইকোর্টে 3-4 বার ফেরত দেওয়ার পরে 2-3 মাস পরে জামিন দিছে। এইভাবে টর্চারিং করে ভাইয়ার যখন ছেলে হলো, ভাবি বাচ্চা এরা যখন যায় বিভিন্ন প্রকার হেমারি। আর ভাবি আমাদের 5 তারিখের ঘটনা, আমাদের বাড়ি ঘর কিছুই, আমাদের ঘের গরু এগুলো সব লুট করে নিয়ে গেছে 2024 5 আগস্টের তারপরে। পরে। জি 5 তারিখে আমাদের ভাইয়াকে যখন জেল থেকে নিয়ে আসে, যখন নিয়ে আসে কোর্টে, মানুষ কোর্টে আসলেও তো পরিবার একটু যায়, একটু দেখা করে কথা বলতে পারে রানিং এ। তারপরও পুলিশ আমাদের ভাইয়ার কাছে যাইতে দেয় না। ভাইয়ের সাথে কোনো সময় কথা বলতে পারিনি। আমার মা কান্নাকাটি করে অসুস্থ হতে হতে আমার আম্মার একটা মেজর অপারেশন করা হয়েছে। সেই অপারেশনের পেপারস দিছি, তারপরেও তারা আমার মা তো মানে বাগেরহাট থাকলে আমার মা দেখা করতে পারত, কিন্তু বাগেরহাটের মামলা থাকার কথা বাগেরহাটে, কিন্তু এই জেলার সাহেব এবং এসপি সাহেব দুজনে যোগ সজোগ করে কাদের প্ররোচনায় আমার ভাইকে আপনার যশোর জেলে ট্রান্সফার করে দিছে। এখন যশোর জেলে ট্রান্সফার করে দিলে আমাদের ওইখানে আমার আম্মা মুরব্বী মানুষ, আমার অপারেশন হয়েছে, জেলার সাহেবকে আমরা একটা পিটিশনও দিছি কোর্টে যে আমার আম্মা অসুস্থ, আমার আম্মার এই অপারেশন হয়েছে, আপনারা আমার ভাইকে না ছাড়েন, কিন্তু আমার ভাইকে একটু বাগেরহাট জেলে একটু রাখেন। ভাইয়া জামিন পাইলো। আমার ভাইয়া এই পর্যন্ত 4 বার জামিন পাইছে। 4 বার ভাবিকে ফোন দিছে যে স্বর্ণালী তুমি রেডি হও, আমি শহীদকে বলে দিছি, শহীদ গাড়ি ঠিক করে দেবে, তুমি বাচ্চারে নিয়ে চলে আসবে, আমি জেল থেকে বেরোয় আগে আমার বাচ্চারে কোলে নেব। আমি আমি আমার বাবাকে আমি বলেছি, আমি ভাবিকে বলার পরে ভাবি যখন বেরোতে যায় তখন নতুন একটা মামলা দেয়, যখন ঢুকতে পারে মামলা নতুন একটা দেয় আর বেরোতে পারে না, তখন ভাবি হতাশ হয়ে যায়। এই হতাশার কারণ ভাবি প্রচুর, এই সমস্ত কারণে হচ্ছে ভাবি প্রচুর হতাশ। তারপরে যখন ভাইয়াকে এই লাস্টের বার ভাবি প্রচুর ভেঙে পড়ছে, ভাবি প্রচুর কান্নাকাটি করছে যে আমার স্বামীটা বেরোতে পারবে না। আর পরে ভাইয়া যখন পরের বার যখন সোনারের দেখালো, তখন হচ্ছে ভাইয়া ছিল ইন্ডিয়ার একটা মামলায়, যে চিঠিটা আপনার ভাইরাল হয়েছে। আমি ওই চিঠিটা দেখে আমি এবং আমার মেজপা আর কেউ আমরা ওই চিঠিটা দিনি, এবং আমার ভাবি আমরা রাত্রে ঘুমাইতে পারিনি তিনজনে, যে এই চিঠিটা পড়ে যে শেষের 2টি লাইন, আমার মার দিকে খেয়াল রাখিস, আমার মার দিকে খেয়াল রাখিস, আমার সন্তানকে আমি কোলে নিতে পারিনি, আমার সন্তানকে আমি কোলে নিতে পারলাম না, এটাই হচ্ছে ওর দুঃখ। আর সেই আমার ভাইপো চলে গেছে, আমার ভাই কোলে নিতে পারেনি। তারপরে আমার ভাইকে কোর্টে নিয়ে আসতে সোনারেস্টের জন্য সেই ইন্ডিয়ায় থাকা মামলায় যখন নিয়ে আসলো, আমাদের কাউকে কোনো কিছু জানায়নি। তারপরে আমাকে উকিল সাহেব ফোন দিয়ে বলছে যে আজকে শুনানি, তখন হওয়ার কথা ছিল তার 1 সপ্তাহ পরে শুনানি করেছে। এই 1 সপ্তাহ জামিন হওয়ার পরেও ফাউল জেল কাটিছে। তারপরে সে নিয়ে আসছে, তারপরে আপনার সেই পাসপোর্ট জমা দেওয়ার পরে যে রায়টা ওই তৎক্ষণিকই দেওয়ার কথা, সেই রায়টা একদিন পরে যে দিছে সেই রায়টা। তারপরেও 3 দিন জেলে রাখার পরে তারপরে আমার ভাইয়াকে নতুন করে আবার নতুন একটা মামলা দিছে চিতলমারির। ভাইয়া সেই চিতলমারির আগে যখন ওই যে ইন্ডিয়ার মামলায় যখন আমার ভাইয়া আসলো হাজিরা দিতে, তখন আমি, আমার ভাবি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে
তারপরে ভাইয়ার সাথে দেখা, ভাইয়া বলতেছে যে এক কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তাড়া দিচ্ছে। পরে আমি বললাম, ভাই আমি 1000 টাকা দিচ্ছি আমার ভাইফোঁটারে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই। আপনিও সন্তান, আমিও পুলিশ পরিবারের সন্তান, আমার ভাইও পুলিশে চাকরি করে। আপনি সেই ভাইটার দিক তাকায় আমার ভাইরে একটু, আমি 1000 টাকা দিচ্ছি, আপনি এই 1000 টাকার বিনিময়ে হলেও আপনি একটু ভাইয়ের একটু দেখা করার ব্যবস্থা করে। সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে, আমার ভাইয়ের সাথে ওই লোক কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের ছেড়ে না, তারাও কান্নাকাটি করছে। আমি পায়ে আমার জড়িয়ে ধরলো কেন? পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশের? পায়ে জড়িয়ে পায়ে জড়িয়ে ধরলো যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে বলেন। তো জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে, জজ সাহেবের সামনেও। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত দেন। তখন বললো যে স্যার আমি তো একটু আমি তো এখান থেকে, আমার আম্মা অসুস্থ, আমারে একটু কষ্ট করে আমার সন্তানটা ওই যশোর যাইতে দেরি হয়, আমি একটু 15 দিন পরে একদিন একটু দেখার সুযোগ পাই, আমার সন্তানটার একটু দেখার ব্যবস্থা করে দেন, আমি যেন এই বাগেরহাট জেলে থাকতে পারি। তখন বলছে যে আপনি দরখাস্তর মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন দেন। আমরা সেই উকিলের মাধ্যম থেকে সেটা শুনানি করাইছি, কিন্তু কোনো লাভ হয়। আর তারপরে ওই সময় যে সাদ্দাম তার শিশু সন্তানকে কোলে নিতে চাইলো, যাদের কাছে অনুমতি চাইছিল, তারপরেও কোলে নিতে দেয়নি, হ্যান্ডকাপ খুলেনি। কেউই দেয়নি ভাই, কেউই হ্যান্ডকাপ খুলে নাই, কেউই দেয় নাই। ও ও কান্নাকাটি করতে করতে প্রিজন গাড়িতে উঠিছে, আমরাও কান্নাকাটি করতে করতে ওর পিছনে দৌড়তে গেছি। কিন্তু আমার একটা আইন কি মানবিকতার থেকে আইন বড় ভাইয়া? আওয়ামী লীগ করেছে এই জন্যই কি অপরাধ? আপনি আমাদের কালকে তারপরে যখন এটা হচ্ছে ওই দিনের ঘটনা, তারপরে ভাইয়ের ওই মামলা তো আমরা করতেছি, আমরা 15 দিন পরে একদিন দেখতে যেতে হয়, আমরা চাকরির কারণে, পারিবারিক কারণে আমরা দেখা করতে পারি না। আমার পরিবারে একটা পুরুষ নাই যে দেয় আমার ভাইয়ের সাথে দেখা করবে। তারপরে আমার ভাবি যখন মারা গেল, তার সন্তানের জানাজাটা কিন্তু ভাই পড়তে পারে নাই। তার তো আমরা প্যারেলে মুক্তির জন্য ওই সময় তৎক্ষণিক আমি আমার মামারে দিয়ে ওটা অ্যাপ্লিকেশন করেছি। আমি ঢাকায় থাকি, আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি। আমি বলেছি তুমি ডিসি অফিসে যাও। পরে বলে ডিসি অফিস বন্ধ। আমরা সেই বন্ধের পরে সেই ডিসি অফিস থেকে আমরা সেই ড্রাফটিং করে নিয়ে যেয়ে আমরা ডিসির বাংলোতে গেছি। আমার মামা গেছে ডিসির বাংলোতে, যাওয়ার পরে ডিসি সাহেব ডিসির বাংলোতে যাওয়ার সাথে মামা দেখা করেছে। ডিসি সাহেব ফোন দিল জেলার জেলার সাহেব না এসপি সাহেব রে, এসপি সাহেব বললো যে না, এটা প্যারোলে মুক্তি দেওয়া যাবে না, এটা আমাদের আইনে আসে না। তারপরে আমরা অনেক আউটা আগতি বিনতি করেছি, কিন্তু কোনো ভাই, আমার ভাই তো
রাজনীতির বাইরে তো সে একজন পিতা, সে একজন স্বামী, সে তার ছেলের জানাজাটা পড়াটা এইটুকু তার ছিল না। তারপরে তারা বলিতে যদি কিছু করতে হয় তাহলে আপনারা এসপি সাহেব বলিতে এবং বাগেরহাটের জেলার এবং এসপি এদের কারণেই আজ আমার ভাই এবং আমার ভাবি এবং আমার বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চাটা মারা গেল এদের হয়রানির কারণে। ভাই ভাই এরা যা করছে, আল্লাহ এদেরও তো সন্তান আছে, এদেরও সন্তান আছে, আল্লাহ এদের সন্তানদের তুমি দেখতেছো, আল্লাহ যে যতটুকু হয়রানি করেছে তাই দায়ভার তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ। আমাদের যে হয়রানি, তারপরে মৃত্যুর পরেও যখন আমরা লাশ নিয়ে কালকে অনেক সাংবাদিক উপস্থিত ছিল, অনেক কান্নাকাটি, অনেক আবেগের কারণে কথা বলতে পারি না, এই কারণে আমার তো কথা বলার কোনো সুযোগ নেই ভাইয়া। আমার আমার এই ঝামেলার মধ্যে আমার ভাই জেলে থাকা অবস্থায় আমার একটা বোন, তার বোন জামাই মারা গেছে, সেই বোন জামাই জানাজাও কিন্তু যেতে পারে নাই। ওটা আমরা মানি নিয়েছি, এটা তার রক্তের কিছু না, তারপরে তাও আমরা মানি নিয়েছি, কিন্তু জানাজাটা কি পড়তে দেওয়া উচিত ছিল না ভাই? সে তো একজন পিতা, সে তো একজন স্বামী। তারপরে কালকে যখন গেছি, আমাদের 4 জনের বেশি ঢুকতে দেবে না, তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা 5-7 জন ঢুকেছি। ঢোকার পরে জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, গড়ি ধরে বসে রয়েছে যে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন। ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না, তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। তারপরে জেলা সাহেব থাইকে আমাদের 2 মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে জায়েজ ব্যবহার। তারপরে আমরা ওটা মাইনে নিয়ে আমরা ওইখানে আরো 2-3 মিনিট ওই চিল্লে পাল্লা করতে করতে কথা বলেছি। আমার ভাইটা বললো যে স্যার আর 2-3 মিনিট থাকি, আর 2 মিনিট থাকি। সে বলে না, আর 1 মিনিটও থাকা যাবে না, এখানে সিসি ক্যামেরা আছে, সরকার সব দেখতেছে। তা সরকার সব দেখতেছে, তা ওইখানে কি 10টা মিনিটের জন্য কি পুরো জেলখানা কি শেষ হয়ে যাইতো ভাই? আমার ভাই জেলখানা থেকে একটু মাটি গোটায় দিতে ভাই তার সন্তানের জন্য। আমার ভাই আসলি বললাম, ভাই তুই ছেলেটার একটু কোলে নে। কয় আমি ছেলেটারে কি কোলে নেবো, আমি তো বাইরে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি, আমি তো ওরে কোলে নেবো না। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে খালি বললো ক্ষমা করে দিস। আমার ভাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার ভাবির কমলাটা চুমু দিয়ে বলিতে আমারে মাফ করে দিও, আমি ভালো স্বামী ভালো পিতা হতে পারলাম না। হায় রে রাজনীতি, খালি এইটুকু বললো। এটাই ভাই। এই হত্যাকাণ্ডের জন্য শহীদুল ইসলাম, আপনি কাকে দায়ী করতে চান? আমি এই হত্যাকাণ্ডের জন্য এই রাষ্ট্রকে দায়ী করতে চাই, এবং আমি বলতে চাই এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। যদি এই দেশে আওয়ামী লীগ করার কারণে যদি তার সন্তান, তার বউ যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মেরে ফেলা। ভাই আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমাদের একদম নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভালো ভাই। আমাদের আর বেঁচে থাকার কিছু নেই। আমার ভাই আমার কালকে বলিতে, আমি কি নিয়ে বাঁচবো, আমার তো সব শেষ, আমি কি নিয়ে বাঁচবো? এই জেলার এই এসপি এরা এত হয়রানি করিতে, যা আমার ভাইয়ের কাগজপত্র গুলো ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হয়রানি এরা করিছে। এই বাগেরহাটের জেলার যে কি কত অন্যায় করিতে আমার ভাইয়ের সাথে, বাগেরহাটের জেলার যে কত অন্যায় করিতে, ওরে আল্লাহ।
শহীদুল ইসলাম, আমি সবশেষে একটা প্রশ্ন করি। এই যে আপনার ভাই যে জেলে রয়েছে গত 2025 এপ্রিল থেকে, তাই তো? জি। আহ এবং আপনাদের সর্বস্ব লুট করা হয়েছে, মানবতার জীবনযাপন করছেন এই আওয়ামী লীগ করতে গিয়ে। আওয়ামী লীগের কোন নেতা কর্মী কি আপনাদের খোঁজ খবর নিয়েছেন এই সাদ্দাম জেলে যাওয়ার পর থেকে? আমার আমার ভাই জেলে যাওয়ার পরে আমাদের এমপি সাহেব শেখ তন্ময় সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করতে, আমাদের সর্বক্ষণিক শেখ হেলাল চাচা, তন্ময় ভাই তার ছাড়ানো এবং জামিন করানোর জন্য সর্বক্ষণিক টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করেছে। তন্ময় ভাই শুধু একটা কথাই বলিছে, তন্ময় ভাই আমাকে ফোন, ভাই আমি শেখ তন্ময় কিছু করতে পারলাম না, ওর ছেলের জন্য, ওর ছেলের জানাজাটার জন্য আমি কিছু করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিস। হ্যাঁ, আমি রাষ্ট্র প্লাস বাগেরহাটের জেলার এবং এসপি সাহেবকে আমি দায়ী করতেছি। বাগেরহাটের জেলার প্লাস এসপি বাগেরহাটের জেলার প্রচুর পরিমাণে হয়রানি করেছে ভাইয়া। আর আমাদের এই রাষ্ট্রে জন্মগ্রহণ করা, আমাদের আমাদের সুইসাইড স্কোয়াডে নিয়ে আমাদের গুলি করে মেরে ফেলান ভাই, এর থেকে মরে যাওয়া ভালো। আমরা আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়, একটা সদর থানা ছাত্রলীগের সভাপতি, আপনি সাংবাদিক, আপনি সমাজের দর্পণ, আপনি খোঁজ নিয়ে দেখেন জুয়েল হাসান সাদ্দাম কতটা মানুষের, কয়টা জমি দখল করেছে, কয়টা ঘের দখল করেছে তার 17 বছর রাজনৈতিক জীবনে। দল ক্ষমতায় ছিল, সে এখনো স্টিল রানিং সদর থানা ছাত্রলীগের সভাপতি। তাই আহ, আমরা এত আমরা আমরা আমাদের সান্ত্বনা দেওয়ার মতো আমরা কোনো ভাষা আমার নেই। ভাইয়া, জি, জি বলুন। আমার ভাইয়া কতটুকু অন্যায় করেছে আর কতটুকু মানুষ ভালোবাসে আমার ভাইয়ারে, আপনার কাছে আমার দাবি, আপনি এইটুকু একটু তুলে ধরবেন, আমার এলাকায় একটু খোঁজ খবর নিবেন যে আমাদের জন্য, আমার ভাইয়ার জন্য মানুষ কতটা কাঁদে। কোনো বড় টাকা আলা লোকের না, নিরীহ মানুষগুলোর কাছে এসে বলবেন যে অমুক কেমন। একদম বাগেরহাট সদর থানার প্রতিটা ইউনিয়নে, প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা ইউনিয়নে আপনি সদরে জিজ্ঞেস করবেন, প্রতিটা গ্রামে, যে জুয়েল হাসান সাদ্দাম কেমন ছিল। ভাই এইটুকু আপনার কাছে আমার দাবি, আর কোনো দাবি নেই। আমার ভাইয়ার জন্য দোয়া করতে বলবেন সবাইকে। সেই দোয়াটুকুই হয়তো আমাদের সামর্থ্যের মধ্যে আছে। শহীদুল ইসলাম, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, সান্ত্বনা দিয়েও কোনো ধরনের তামাশা করতে চাই না। দর্শক, আমাদেরও কোনো মন্তব্য নেই আপনাদের প্রতিও। আল্লাহ হাফেজ।